একটা অযোগ্য ব্যক্তিকে যদি মানে একটা দায়িত্বের পদে বসানো হয়, তাহলে তারা যেরকম করতে পারে এরা ঠিক সেই কাজটাই করছে। একই রকম তাদের মধ্যে ভয় কাজ করেছে ভেনেজুয়েলার ক্ষেত্রে। তারা ভেবেছে আমরা যে নিন্দা করব, করলে যদি আবার আমাদেরকে উঠিয়ে নিয়ে যায়, যদি আমাকে উঠায় নিয়ে যায় তাহলে তো আরেক সমস্যা, তাহলে দরকার নাই আমরা এমন ভাবে বলি যাতে নাকি মানে এদিকেও হলো ওদিকেও হলো, কোনো কিছুই হলো না। আবার যদি কেউ আমাকে সমালোচনা করে যে আপনি কিছু বললেন না, তো বলবো না আমি তো বলেছি, 2 লাইনে তো বলেছি। এই ঘটনাগুলো ভাই বছরের পর বছর আলোচিত হবে উদাহরণ হিসেবে, যে ইউনূস সরকার কত মানে আপনার নির্মম ছিল সমালোচনা, মানে সমালোচকদের বিরুদ্ধে কতটা নির্মম ছিল, সে কতটা মানে আপনার যুক্তিহীন ভাবে নির্মম ছিল, তার বড় উদাহরণ হিসেবে থাকবে। নির্লজ্জ বেহায়া সরকার ছাড়া আর কেউ এরকম করতে পারে না। আর আইনি উপদেষ্টার কথা কি বলবো, আইনি উপদেষ্টা তো হাই খালেদ করে অনেক কিছু, হাই আল্লাহ খালেদ অনেক কিছু, তো তার মিম টিম দেখি দেখি, তো ওগুলো নতুন করে বলতে চাই। পৃথিবীতে পর্যন্ত আটক হয়েছে মানে নোবেল বিজয়ীদের মধ্যে আং সান সুকিকে সামরিক জান্তা আটক করছে, কিন্তু নোবেল শান্তি বিজয়ীকে অশান্তির জন্য যদি কোনো জেলে যেতে হয়, অশান্তি সৃষ্টির জন্য, তাহলে ডক্টর ইউনূসকে একদিন যেতে হতে পারে। দেখে নিন। আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনে আমরা সাম্প্রতিক সময় ঘুরে যাওয়া কয়েকটি স্পর্শকাতর বিষয় আলোচনা করতে চাই। এই বিষয়গুলোর জন্য কথা বলতে আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত রয়েছেন সিনিয়র সাংবাদিক এবং কলামিস্ট মাসুদ কামাল। সাংবাদিক মাসুদ কামাল, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমি প্রথমে যে দুটি বিষয় একটু আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই, একটা জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়। জাতীয় ইস্যুটা হচ্ছে বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বেশ কয়েকদিন হলো প্রয়াত হয়েছেন। তার জন্য প্রধান উপদেষ্টার পক্ষ থেকে একটি শোক বার্তা পাঠানো হয়েছে তারেক রহমানের কাছে। আমার প্রশ্ন হচ্ছে কেন এতদিন পরে এসে এই শোক বার্তাটি দিতে হলো, এর আগে নয় কেন? আর আন্তর্জাতিক যে বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করছি সেটা হচ্ছে যে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে কিডন্যাপ করে নিয়ে গেছে ডোনাল্ড ট্রাম্প। সে বিষয়ে সরকার একটি বিবৃতি দিয়েছে এবং সেই বিবৃতিটা আমার কাছে একটু অদ্ভুত লেগেছে। 2-3টে সেন্টেন্স সেখানে বলা যে বাংলাদেশ বিশ্বাস করে যে দেশগুলোর মধ্যে সব বিরোধের ক্ষেত্রে কূটনীতি এবং সংলাপই সমাধানের পথ, পাশাপাশি জাতিসংঘের সনদ ও আন্তর্জাতিক আইনের মূলনীতি মেনে চলার ক্ষেত্রে বাংলাদেশের দৃঢ় প্রতিশ্রুতির কথা বলা হয় বিজ্ঞপ্তিতে এবং উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এই দুটি বিবৃতি, একটা শোক বার্তা, শোক বিবৃতি, আর একটা হচ্ছে আন্তর্জাতিক ক্ষেত্রে ভেনেজুয়েলার ক্ষেত্রে, আপনি প্রধান উপদেষ্টা বা সরকারের পক্ষ থেকে এই দুটিকে কি হিসেবে দেখছেন, কিভাবে মূল্যায়ন করবেন? যেহেতু আপনি দুটোকে একসঙ্গে উল্লেখ করলেন, তাহলে আপনি দুটোর ক্ষেত্রে আপনি একটা জবাব হয়তো আশা করেন আমার ধারণা। এবং সেই একটা জবাব হলো এই দুটো ঘটনার মাধ্যমে সরকার যে কতটা অকর্মণ্য, অযোগ্য, তার প্রমাণ তারা এখানে দিয়েছে। আমি প্রথমটার ক্ষেত্রে বলি, শোক বার্তা বিষয়টা হলো হঠাৎ করে কোথাও মানে হয়েছে আচ্ছা উনি যে মারা গেলেন আমরা তো অফিসিয়াল কোনো শোক দিলাম না, এটা কি আমাদের ভুল হয়ে গেল, নাকি এটা কোনো ঝামেলা হতে পারে? আবার যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে কি আমাদের ব্যাপারে তারা কি নমনীয় থাকবে, একটু দয়ালু থাকবে, নাকি থাকবে না? এই টেনশনটা ওনারা বুঝতে পারছেন না, এবং এই টেনশনে আতঙ্কিত হয়েছেন এবং ভাবছেন আর কি করা যায়। ঠিক আছে, একটা শোক বার্তা দিই, মানে একটা অযোগ্য ব্যক্তিকে যদি দায়িত্ব বা মানে একটা দায়িত্বের পদে বসানো হয়, তাহলে তারা যেরকম করতে পারে এরা ঠিক সেই কাজটাই করছে। একই রকম তাদের মধ্যে ভয় কাজ করেছে ভেনেজুয়েলার ক্ষেত্রে। তারা ভেবেছে আমরা যে নিন্দা করব, করলে যদি আবার আমাদেরকে উঠিয়ে নিয়ে যায়, যদি আমাকে উঠায় নিয়ে যায় তাহলে তো আরেক সমস্যা, তাহলে দরকার নাই আমরা এমন ভাবে বলি যাতে নাকি মানে এদিকেও হলো ওদিকেও হলো, কোনো কিছুই হলো না। আবার যদি কেউ আমাকে সমালোচনা করে যে আপনি কিছু বললেন না, তো বলবো না আমি তো বলেছি, 2 লাইনে তো বলেছি। 2 লাইনে এর চেয়ে ভালো আপনি বলতে পারতেন, অতএব আমি বলেছি। ভাই এইগুলো হলো কি জানেন, অযোগ্য লোকদের নানা ধরনের ছুটানা। মানে আমাদের দুর্ভাগ্য হলো এমন অযোগ্য একটা সরকার আমরা পেয়েছি যে যারা কোনো কিছু ঠিক একটা শোক বার্তাও ঠিক মতো দিতে পারে না। একটা দেখেন ডোনাল্ড ট্রাম্প যে কাজটা করেছে, আমেরিকা যে কাজটা করেছে, পৃথিবীর পৃথিবীর কোন লজিকে, কোন অজুহাতে এটাকে আপনি জাস্টিফাই করতে পারবেন? অন্য একটা স্বাধীন সার্বভৌম দেশের প্রেসিডেন্টকে সে কিডন্যাপ করে নিয়ে গেছে, তারা নাকি বিচার করবে।
আরে বেটা তুই কি করস সারা দুনিয়াতে? এবং সারা দুনিয়ার যারা শাসক গোষ্ঠী আছে এরাও মানে আমার কাছে মনে হয় যে এত মেরুদণ্ডহীন, তারা কিছুই বলে না। আপনি দেখছেন গত 2 দিনে কোন একটা রাষ্ট্র এটার কোনো প্রতিবাদ অথবা নিন্দা করছে সেভাবে সরাসরি? সবাই পুতুপুতু করে, সবাই পুতুপুতু করে, সবাই ভয় পায় যে আমাকে নিয়ে যায়, যে আমাকে নিয়ে যায়। তো এইগুলো হলো গিয়ে মানে কি এই সমস্ত মেরুদণ্ডহীন, ব্যক্তিত্বহীন এবং মানে ঠিক আছে ভেনেজুয়েলার প্রেসিডেন্টের কি সমস্যা না সমস্যা এটা ওই দেশের জনগণ দেখবে। ভাই আপনি কে? একজন বৃদ্ধ উন্মাদ। আমি তো ইয়াকে ডোনাল্ড ট্রাম্পকে বৃদ্ধ এবং উন্মাদ বলি। এই উন্মাদ এক একটা কাজকর্ম করতেছে, মানুষের কাছে মানুষ চোখে মুখে দেখাই দিচ্ছে আপনি কত বড় কত বড় মানে এলোমেলো কাজ করছে, লজ্জাও পায় না। নিয়ে গেল, আমি নিয়ে গেলাম, তুমি কি করবা করো। এটা বলে সারা দুনিয়াকে হুমকি দিচ্ছে। সবাই ওই যে আপনার ওই আমাদের ইয়ের মতো, আমাদের গভর্নমেন্টের মতো ওরকম ভাবে বিবৃতি দিবে না, এটা উদ্বেগজনক, এটা ওইভাবে মীমাংসা হওয়া উচিত। আরে বেটা তোর উচিত অনুচিতের কথা কে পাত্তা দেয়? কেউ পাত্তা দেয়নি, তোরা পাত্তা দেয়? আমাদের ইউরোশিয়া কি বললো না বললো অথবা আমাদের বাংলাদেশ কি বললো না বললো এগুলো কি আমেরিকা গড়ে না কিন্তু ভাই? তো তুই দল তো আমার কথা যখন গনেই না, তাহলে একটু ভালো মতো বললে কি হতো? তাহলে তোমাকে দেশের দিক যত বাঁচত। কি বলবেন, বলার কিছু নেই। কিন্তু আপনি তো আপনার বিশ্বাস প্রকাশ করেছেনই এবং আপনার মন্তব্য দিয়েছেন। আহ আমাদের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ইস্যুতে আমরা দেখলাম যে বিশাল আয়োজন, তার যে অন্ত্যেষ্টিক্রিয়া সেখানে 10,000-এর বেশি পুলিশ সদস্য নিয়োগ দেওয়া হলো, নানান ধরনের আইন শৃঙ্খলা বাহিনীর সতর্কতা, আয়োজনের কমতি ছিল না। কিন্তু হুট করে শোক বার্তাটা এতদিন পরে দেয়া, এটা আসলে আমার কাছে কোনো কোনো ক্ষেত্রে আপনি যেটা বলেছেন যে মিস্ট্রিয়াস বটে, আবার হাস্যকর বটে। আর যা যা বলেছেন তো সেটি আমরা শুনলামই। আমি আরেকটা বিষয় একটু উল্লেখ করতে চাই আপনার সামনে কাছে, সেটি হচ্ছে যে দেশে আইনের শাসন নিয়ে তো নানান ধরনের প্রশ্ন রয়েছে, শুধু প্রশ্ন নয়, মানুষ তো উদ্বেগের মধ্যে রয়েছে। সুরভি নাম করে একজন মেয়ে জুলাই যোদ্ধা হিসেবে পরিচিত, যিনি 15 আগস্টে বঙ্গবন্ধুর 32 নম্বরে গিয়েছিলেন, ওইখানে গিয়ে মন্তব্য করেছিলেন যে আমি ফুল নয় স্যান্ডেল নিয়ে এসেছি শ্রদ্ধা জানাতে। সেই সুরভি গুরুতর অভিযোগে আটক হলেন। তার বিরুদ্ধে এই কয় মাসে 50 কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ উঠলো, আহ মানে তার চক্রের বিরুদ্ধে তাকে আটক করা হলো। তার বিষয়ে আইন উপদেষ্টা বলছেন ব্ল্যাকমেইল, মামলা বাণিজ্য, প্রতারণার অভিযোগে গ্রেফতার আলোচিত জুলাই যোদ্ধা তাহরিমা জান্নাত সুরভির বিষয়ে খোঁজ খবর নেওয়া হয়েছে, দ্রুত তার বিষয়ে প্রতিকার পাওয়া যাবে, এটি আইন উপদেষ্টা আশ্বস্ত করছে। অর্থাৎ সে হয়তো খুব তাড়াতাড়ি ছাড়া পেয়ে যাবে। আমরা একইভাবে দেখলাম আহ মাহাদি হাসান, সে হবিগঞ্জে যেভাবে থানায় বসে হুমকি থামকি দিল এবং থানা পুড়িয়ে দেওয়া, এসআই কে জ্বালিয়ে দেওয়ার ঘটনা তারা নিজেরা স্বীকার করে অধ্যত প্রকাশ হলো, তাকেও ছেড়ে দেওয়া হলো। আমি এই কারণে এই প্রশ্ন দুটি বিষয়টাকে উত্থাপন করলাম, যেখানে সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর, তার বিরুদ্ধে গুরুতর কোনো অভিযোগ নেই, সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই, তিনি প্রায় মাসখানেক হতে চলো আটক রয়েছেন। অধ্যাপক শিবলি রুবায়েত, সিকিউরিটি এক্সচেঞ্জ অ্যান্ড কমিশনের চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান, অধ্যাপক আবুল বারাকাত, অধ্যাপক ডক্টর কলিমুল্লাহ, তাদের বিরুদ্ধে অভিযোগ থাকতে পারে। কিন্তু এই যে এক একজন 10 মাস 8 মাস এইভাবে আটক রয়েছেন, জামিন হচ্ছে না, মানে আমরা আইনটাকে কিভাবে ব্যাখ্যা করবো? দেখেন এই বিষয়টাই হলো গিয়া মানে দেশে যে কোনো আইনের শাসন নাই এর একটা বড় প্রমাণ। আপনি যে কটা ঘটনা বললেন সব কটা ঘটনার প্রেক্ষিতে যদি এক কথায় উত্তর দেই সেটা হবে দেশে কোনো আইনের শাসন নাই। আইন যারা প্রয়োগ করছে অথবা সরকারে যারা আছে তাদের শাসন আছে, কিন্তু আইনের শাসন নাই। মানে আইন তো সরকার না, আইন এবং সরকার তো সমার্থক নয়। সরকার হলো আইনকে প্রয়োগ করে, আর এখানে সরকারের শাসন আছে কিন্তু আইনের শাসন নাই। সরকার মনে করেছে যে এই লোকটা আমার জন্য বিব্রত, এই লোকটার কথাবার্তা আমি জবাব আমার কমন পড়ে না, এ যখন প্রশ্ন করে ওই প্রশ্ন আমার কমন পড়ে না, কমন না বলে তো উত্তর দিতে পারে না। ছোটবেলায় শোনেন নাই পরীক্ষা খাতা জমা দিয়েছি কেন উত্তর দেওয়া না কেন, ওই প্রশ্ন কমন পড়ে নাই। এখন আমাদের এই আনিস আলমগীর বলেন অন্য যারা সাংবাদিক আছে যে সমস্ত প্রশ্ন করে সে সমস্ত প্রশ্ন আমাদের কমন পড়ে না, কিন্তু উত্তর দিতে পারে না। এখন উত্তর দিতে না পারলে ওই লোকটা খারাপ, অতএব তাকে আপাতত প্রশ্ন করার হাত থেকে দূরে রাখতে হবে, তাহলে জেলে ঢুকাই দেয়।
আচ্ছা জেলে আপনি ঢোকা মামলা করতেই পারেন, মামলা নিয়ে আমার কোনো আপত্তি নেই, মামলা করেন, কিন্তু এই মামলায় তাকে কি মামলা করলেন ভাই, কি অপরাধে মামলাটা করলেন তাকে? আমি আনিস আলমগীরের মামলার পুরো এজাহার সরকার পুলিশের থেকে যে এজাহার দিয়েছে সেই এজাহারটা আমি পড়েছি, মানে এমন হাস্যকর এজাহার। আরেকটা দেখছিলাম একবার আপনাকে যখন অ্যারেস্ট করে তখন ওই এজাহারটা, মানে একটা ফানি এজাহার, মানে এজাহারের সঙ্গে বাস্তবতার কোনো মিল নাই। একজন লোক বলতেছে, অভিযোগ করতেছে আনিস আলমকে নাকি কোন দিন যায় না কোন নিষিদ্ধ পার্টিকে উস্কাই দিছি। নিষিদ্ধ পার্টি কোনটা বাংলাদেশে? বাংলাদেশে এই মুহূর্তে নিষিদ্ধ পার্টি হলো দুইটা, একটা হলো ছাত্রলীগ আর একটা হলো হিজবুত তাহরির। বাংলাদেশে আর কোন সংগঠন নিষিদ্ধ নয়। আওয়ামী লীগ তো নিষিদ্ধ নয় রে ভাই, আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত করা হচ্ছে। আওয়ামী লীগ নিষিদ্ধ পার্টি না, তো সে লিখতেছে যে নিষিদ্ধ সংগঠনকে উস্কাই দিচ্ছে। কিভাবে কি হলো? যে দুটা ওখানে দেওয়া হয়েছে, আপনার লিঙ্ক দেওয়া হয়েছে, ওই লিঙ্ক দুটো আমি ভিতরে যেয়ে দেখছি ওখানে ছাত্রলীগ অথবা হিজবুত তাহরির সম্পর্কে একটা শব্দ উচ্চারণ করে নেই আনিস আলমগীর। তাহলে কিভাবে উস্কাই দিল বলেন? এই সরকার যদি মিনিমাম লজ্জা শরম থাকতো, সরকার অথবা বিচার বিভাগ যদি মিনিমাম লজ্জা শরম থাকতো, ওই মামলাটা সঙ্গে সঙ্গে বাতিল হয়ে যায়, খারিজ হয়ে যায়। আমাদের একটা বিচার বিভাগ আছে, তারা তাকে নিয়ে ভিতরে ঢুকাই দিবে, ঢুকে গেল। আর এদিকে রাতের বেলায় কোর্ট বসাইয়া মেহেদী হাসানকে মুক্ত করে, যে মেহেদী হাসান নিজে বলতেছে যে আমি আগুন দিয়ে পড়াই দিয়েছি একজন এসআই, সে নিজে বলতেছে, তাকে রাতের বেলায় কোর্ট বসে মুক্ত করে দিলেন। এবং কি কি যুক্তিতে মুক্ত করে দিলেন? তার উকিল বলতেছে উনি বলতে চেয়েছিলেন থানা, যারা জনগণ থানা পুড়িয়েছে আমরা সেটাকে থামাতে গিয়েছিলাম, এটা উনি বলতে চেয়েছিলেন, এটা আমরা কেউ শুনলাম না, ওই উকিল শুনলো। অতএব উকিলের কথা বা ম্যাজিস্ট্রেট আমাদের বিচারক বিশ্বাস করলো, করে তাকে সরকার জামিন দিয়ে দিল। এইগুলি আইন, এগুলি আইনজীবী, এগুলি বিচারক। এই দেশে আমরা থাকবো এবং আমাদেরকে মানতে হবে যে আমাদের বিচার ব্যবস্থা ঠিক আছে, এটা আমাদের মানতে হবে। এটাই চলছে। কাজেই তুমি করলে খারাপ আর আমি করলে কোনো সমস্যা নাই। আনিস আলমগীরের এই ঘটনা, এরা মানে আমি বললাম তো, আপনার ঘটনা মানে মঞ্জুর আলম পান্নার ঘটনা অথবা আনিস আলমগীরের ঘটনা, আমি সাংবাদিকদের ঘটনা অথবা কার্জনের ঘটনা, এই যে ঘটনাগুলো, এই ঘটনাগুলো ভাই বছরের পর বছর আলোচিত হবে উদাহরণ হিসেবে যে ইউনূস সরকার কত মানে আপনার নির্মম ছিল সমালোচনা, মানে সমালোচকদের বিরুদ্ধে কতটা নির্মম ছিল, সে কতটা মানে আপনার যুক্তিহীন ভাবে নির্মম ছিল, তার বড় উদাহরণ হিসেবে থাকবে। এবং এই উদাহরণগুলো তারা জিয়ে রাখতেছে। তাদের তো উচিত ছিল, এই সরকারের এই রাষ্ট্রের উচিত ছিল যে আনিস আলমগীরের কাছে আপনার কাছে এসে ক্ষমা চাওয়া, যে আমরা অন্যায় করেছি ভাই, তোমরা আমাকে ক্ষমা করে দাও। আর তারা এগুলো এখন চালিয়ে যাচ্ছে। কি করবেন? এটা বলার কিছু নাই, মানে এক নির্লজ্জ বেহায়া সরকার ছাড়া আর কেউ এরকম করতে পারে না। আর আইনি উপদেষ্টার কথা কি বলবো? আইনি উপদেষ্টা তো হাই খালেদ করে অনেক কিছু, হাই আল্লাহ খালেদ, অনেক কিছু তো তার মিম টিম দেখি দেখি, তো ওগুলো নতুন করে বলতে চাই না। কিন্তু অভিযোগ তো থাকতেই পারে। এই যে যে মানুষগুলা, সাংবাদিক আনিস আলমগীর বা আপনি আমাদের কথা বললেন, আমরা তো কোনো একভাবে বেরিয়েছি মাসের পর মাস কারাগারে খেটে, কারাগারে জীবনযাপন করে। এখনো যারা রয়েছেন, অধ্যাপক শিবলি রুবায়েত, অধ্যাপক ডক্টর কলিমুল্লাহ, অধ্যাপক আবুল বারকাত, এই মানুষগুলা মানে জামিন পাওয়ার তো মানুষের ন্যূনতম আইনগত অধিকার, ন্যূনতম সর্বোচ্চ। আমি একটা কথা বলি, আমি ওইগুলোর সঙ্গে আপনার মিলাই না কেন? দেখেন আপনার কলিমুল্লাহ সাহেবের মামলা আর আপনার মামলা এক না। কলিমুল্লাহ সাহেবের মামলা এবং ইয়ের মামলা, এই আনিস আলমগীরের মামলার ধারাও এক না, অভিযোগ এক না, কর্মকাণ্ড এক না। কলিমুল্লাহ সাহেব মামলা, উনি যে কাজে আমরা ওনাকে যে কারণে আমাদের লোক মনে করি, আমাদের ক্লোজ লোক মনে করি, আমাদের মতো মনে করি, সেটা হলো গিয়ে আমাদের সঙ্গে টকশোতে দেখা হয়, আমাদের সঙ্গে বিভিন্ন টকশোতে বসি, আমরা ভাবি কলিমুল্লাহ সাহেব এটাই, সেই জন্য ওনার প্রতি আমাদের, কিন্তু ওনাকে তো এই মামলায় ধরা হয় নাই। তবে এটা বুঝি এর চেয়েও বড় অপরাধে অনেকের বিরুদ্ধে মামলাই হয় না, ওনার বিরুদ্ধে হয়েছে এই কারণে, এটা বুঝি, এটা আকার ইঙ্গিতে বুঝি যে এই কথা বলার কারণে ওনাকে আটকানো হয়েছে। কিন্তু ওনার বিরুদ্ধে অন্য একটা মামলা করা হয়েছে, তার অনেক আগের মামলা ঘটনা, যেটা সেটা নিয়ে আমি ওটা নিয়ে আমি আপনার সঙ্গে মিলাবো না ভাই, ওটা অন্যায়। কারণ ওই মামলা তার জামিন, জামিন পাওয়ার ক্ষেত্রে
আমি সেটাই বলছি। এবং এটা তো জামিন যোগ্য মামলা, এই মামলা তো এমন নয় জামিন অযোগ্য মামলা, তা তো নয়। যে মামলাই হোক, যে জামিন যোগ্য হয় তার জামিন তাকে দেবেন না কেন? আর আপনাদেরটা কি, আপনাদের তো মামলাই হয় না রে ভাই। সন্ত্রাস বিরোধী আইন আপনি কি অপরাধ করছেন বলেন তো? সন্ত্রাস বিরোধী আইন মানে কোথায় ভঙ্গ করলো আনিস আলমগীর? বলেন আপনি, এটা পৃথিবীর কেউ বলবে? আন্তর্জাতিক সংস্থাগুলো কিন্তু আপনার ব্যাপারে বিবৃতি দিয়েছে, আনিস আলমগীরের ব্যাপারে বিবৃতি দিয়েছে। এগুলো তো মত প্রকাশের স্বাধীনতা আপনি লঙ্ঘন করতেছেন। বরং যে সরকার যে কাজটা করতেছে তারা তো সংবিধান লঙ্ঘন করতেছে, এবং এদের বিরুদ্ধে সংবিধান লঙ্ঘনের বিরুদ্ধে মামলা হওয়া উচিত। তো কে জানি বলছিল, বুঝছেন, আমি বলি আপনাকে, কে যেন বলছিল যে পৃথিবীতে পর্যন্ত মানে আটক হয়েছে, মানে নোবেল বিজয়ীদের মধ্যে আং সান সু চিকে সামরিক জান্তা আটক করছে, কিন্তু নোবেল শান্তি বিজয়ীকে অশান্তির জন্য যদি কোনো জেলে যেতে হয়, অশান্তি সৃষ্টির জন্য, তাহলে ডক্টর ইউনূসকে একদিন যেতে হতে পারে। দেখে নিন, উনি যা কিছু করতেছেন এই দেশে, দেশের জন্য অশান্তি ছড়িয়ে দিচ্ছেন, মানুষকে কথা বলতে দিবেন না। বলে যে আপনারা প্রাণ খুলে মন খুলে সমালোচনা করুন, তো মন খুলে সমালোচনা করতে সহ্য করতে ভাই পাও না কেন? কি করে তুমি নিয়ে গেলেন জেলে? কি করে নিয়ে এসছো? কথা বলার কারণে, লজ্জার কথা। ঠিক একইভাবে আপনাকে নিয়েও মানুষের মধ্যে নানা ধরনের উদ্বেগ উৎকণ্ঠা রয়েছে। আমরা নিশ্চয়ই সেটি চাই না, সর্বান্তকরণও চাই না যে এটি কোনোভাবেই সফল হোক, এবং আব্দুল তুষারকেও নিয়ে মানুষ নানান ধরনের উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে রয়েছে এখন। মানে ভাই এইগুলিকে পাত্তা দিন ভাই। যেখানে আপনি গেছিলেন, আপনি মারা গেছেন, মারা গেছেন আপনি, সমস্যাটা কি ভাই? মারা গেলে মারা যাবো, সমস্যাটা কি? পৃথিবীতে তো জন্ম যখন নিয়েছে কিন্তু মরতেই হবে। যতক্ষণ আপনি বাঁচবেন ততক্ষণ আপনি বিবেকবান মানুষের মতো বাঁচবেন কিনা সেটি হলো ইম্পর্টেন্ট কথা। কাজেই ওইগুলি হিসাব করি না ভাই, ওইগুলি বলে লাভ। নিঃসন্দেহে তাই। যখন আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা উঠছে বা আদালত বিচারের কথা উঠলো, তখন সেই অবস্থার মধ্যে দিয়ে আসলে যে নির্বাচনটি হওয়ার কথা রয়েছে, সেই নির্বাচন কিভাবে সম্ভব? একটা সুষ্ঠু সুন্দর বা ঐতিহাসিক, ডক্টর ইউনূস যেটি বলছেন, বারবার কথা বলেন যে আমরা বর্বরতা থেকে সভ্যতায় প্রবেশ করেছি, আমরা একটা ঐতিহাসিক নির্বাচন দেব, এবং যেই ফ্যাসিস্ট শক্তি বারবার ফ্যাসিস্ট বলে অভিহিত করা হচ্ছে আওয়ামী লীগকে, সেই ফ্যাসিস্টদের ভোটারদের দিকে তাকিয়ে আছে এখন যারা রাজনৈতিক মঞ্চে রয়েছে সেই রাজনৈতিক দলগুলো। জামাত ইসলামী তো বলেই ফেলেছে তাদের কোনো নেতা যে আওয়ামী লীগ থেকে যারা জামাতে জয়েন করবে তাদের দায় দায়িত্ব সব জামাতের। আপনি কি বলবেন এখানে? হ্যাঁ, সব ব্যবস্থা নিবে, তারপরে ভোট করা পায় না, ভোট তো পাবে না, ভোট পাবে না। আমি বলি আওয়ামী লীগের লোকজন শেষ পর্যন্ত ভোট দেবে কিনা আমার সন্দেহ আছে। কারণ একটা সময় ছিল, একটা ইকুয়েশন ছিল যে আওয়ামী লীগে আপনার গত অগাস্টের পর থেকে, গত বছরের নানা জায়গায় প্রত্যন্ত অঞ্চলে আওয়ামী লীগের লোকদের উপর নানা ধরনের টর্চার হয়েছে, চাঁদাবাজি হয়েছে, মিথ্যা মামলা হয়েছে, এবং এগুলোর পেছনে ছিল বেসিক্যালি বিএনপির লোকজন। সেই বিবেচনায় ওই সমস্ত জায়গায় অনেক জায়গায় জামাতের লোকজন আওয়ামী লীগের লোকজনকে এক ধরনের প্রোটেকশন দিয়েছে, এটা সত্য, অস্বীকার করার কোনো উপায় নাই। কিন্তু সেই কারণে অনেকে ভেবেছিল যে জামাতের প্রতি বোধহয় আওয়ামী লীগের এক ধরনের সিম্পেথি কাজ করলে করতেও পারে, এ ধরনের একটা ধারণা মানুষের মধ্যে হয়েছে, আমার মধ্যে হয়েছিল। কিন্তু জামাত যে ব্লান্ডারটা করেছে সেটা হলো তারা এনসিপির সঙ্গে জোট করে ওই আওয়ামী লীগের যে দুই একটা ভোট তাদের পাওয়ার একটা সম্ভাবনা ছিল, ওইটা হারাবে এখন। এই কারণে হবে যে আওয়ামী লীগ যে এনসিপির উপরে খেপারে ভাই। আওয়ামী লীগের যে রাজনীতিটাকে স্থগিত করা হয়েছে এটা কে করছে? এনসিপি করছে। তো সেই কারণে এনসিপি যে জোটে আছে সেই জোটকে আওয়ামী লীগ ভোট দেবে? মাথা খারাপ হয়েছে, মাথা খারাপ হয়েছে। তো জামাত আওয়ামী লীগের যে দুই একটা ভোট পাইতো সেটা এনসিপির সঙ্গে করে তারা হারাইছে। এখন আপনি বলবেন যে এই ইকুয়েশন কি এনসিপি জামাত বুঝে না? বুঝে। জামাতের সমস্যাটা কিছু জানেন? জামাত দেখছে যতই দিন যায় ৭১ তো তারা ছাড়ে না। সে যত ৭১কে ছাড়াতে চায় ৭১ তার পাশে লাগিয়ে আছে 18 বছর। এখন ৭১কে ছাড়িয়ে বলে না যে কাঁঠালে আঠা ছাড়ানোর জন্য লোকের সরিষার তেল ব্যবহার করে। তখন জামাত মনে করেছিল যে এনসিপি হয়তো তাদের জন্য সরিষার তেল হিসেবে ব্যবহৃত হতে পারে। তারা হয়তো ওই বলতে পারবে যে না ৭১ না ২৪ ভূমিকা, ৭১-এর বিকল্প হিসেবে ২৪ নিয়ে আসবে। কিন্তু ৭১-এর বিকল্প যে ২৪ না, এটা তো এই দেশের জনগণ অনেক আগেই রায় দিয়ে দিচ্ছে। মাঝখান থেকে কি হয়েছে, জামাতও ভোটের যে ইকুয়েশন তারা করেছিল ওটা যেমন মিস করবে, তেমনি তেমনি এনসিপির যে রাজনৈতিক যে সম্ভাবনা ছিল সেটা একদম ধূলিসাৎ হয়ে গেছে। কাজেই
এই জোট হলো কি আমার মনে হয় সবচেয়ে আত্মঘাতী জোট। এই জামাতের সঙ্গে এনসিপি মিলনটা, এই মিলনে কিছু হবে না, এই মিলনে কিছু তদন্ত হবে না। আহ, আমরা শেষ করবো আরেকটি প্রশ্ন উত্তর নিয়ে আপনার কাছ থেকে। নানান ধরনের জরিপ পরিচালিত হচ্ছে, কোন কোন জরিপে বিএনপি আওয়ামী লীগ, সরি, বিএনপি জামাত হাড্ডাহাড্ডি লড়াই হবে, জামাত কোথাও কোথাও তীব্র প্রতিদ্বন্দ্বিতায় উঠে আসতে পারে আরো বরং উপরে, আবার কোথাও কোথাও অনেক বেশি ফারাক। আমি যদি দুই তিনটে ছোট্ট উদাহরণ দিই। প্রথম আলো কয়েকদিন আগে একটি জরিপ করলো, যেটি নিয়ে সমালোচনা অনেক বেশি হয়েছে, আপনি আমি আমরা অনেকেই করেছি। সেখানে বলা হচ্ছিল যে 66% উত্তরদাতা বলছেন বিএনপি জয়লাভ করবে, আর 26% বলছে জামাত ইসলামী। ওকে, ফাইন। এর মধ্যে আরেকটি এই আমি একটু আগেই দেখলাম, আরেকটি প্রতিষ্ঠান বলেছে 70% মানুষ মনে করে বিএনপি জিতবে। আবার বাংলাদেশ ইউথ লিডারশিপ সেন্টার BYLC তারা বলছে যে বিএনপি 20% মানুষ বলছে বিএনপি জিতবে, আর 17% মানুষ বলছে জামাত জিতবে। মানে এখানে মাত্র 3%, মানে হাড্ডাহাড্ডি লড়াই। এই জরিপগুলো থেকে আসলে আমরা কি পাই, কি পেতে সব পারি? শেষের জরিপে কবে হয়েছে? যে 20 আর 17? না, 20-17 এটা মোটামুটি 25-30 দিন আগে এটা নিয়ে ডেভিড বার্মান নিজেও একটি আর্টিকেল লিখেছে, এটি 20-25 দিন আগে। আর এর মধ্যে প্রথম আলো তো করেছে, আর খানিক আগে আমি একটা দেখলাম, সেটা হচ্ছে যে সংগঠন ESD নামে একটি বেসরকারি সংস্থা, তারা সোমবার বিকালে এটি তারা প্রকাশ করেছে জরিপের ফলাফল। সেখানে বলা হচ্ছে 70% মনে করে বিএনপি জিতবে। এই জরিপগুলো থেকে আমরা কি পেতে পারি? আপনার কাজ করুন, আসলে আমি আর আপনি বলে একটা জরিপের দোকান খুলি, জরিপের দোকান খুলি। এই জরিপ পেলে এখন একটা ভালো ব্যবসা, বুঝছেন না? এই যে প্রতিষ্ঠানগুলো যারা জরিপ করে, এদের নাম কোনদিন শুনছেন জীবনে? কোথেকে এক একটা প্রতিষ্ঠান গজায় ওঠে, কিছু টাকা পয়সা নেয় এর কাছ থেকে নিয়ে একটা জরিপ করে। আচ্ছা, আপনি আমাকে বলেন কারে ভোট দিব? মানে জরিপের বিশ্বাসযোগ্যতা আমি প্রশ্ন করি। আমি এই সর্বশেষ জরিপ আজকে একটু দেখলাম, একটু আগে চোখ বুলালাম, 70% লোক বিএনপিকে ভোট দিবে, এবং তারা বলতেছে এই জরিপ তারা করছে সশরীরে, তারা সশরীরে এই জরিপটা করছে। মানে যে ফিজিক্যালি জিজ্ঞাসা করছে ভাই আপনি কারে ভোট দিবেন, বাংলাদেশের ভাই, আমি মানে আপনার কি বলবো, 2096 সাল থেকে ভোটের কি করি, আপনার কি বলে রিপোর্টিং করি, ইলেকশন রিপোর্টিং আমি 96 সাল থেকে অ্যাক্টিভলি করি। আমি যে পত্রিকাগুলো চাকরি করতাম, তারা আমাকে ইলেকশনের আগে 1-2 মাস ঢাকার বাইরেই পাঠিয়ে রাখতাম, তুমি ঢাকার বাইরে যাও, ঘুরো, আলাপ করো। আমি এ পর্যন্ত কোথাও পাই নাই যে কাকে ভোট দিবেন এই কথাটা বলছি। বাঙালিরা বলে না, যদি সরকারের ভোট দেয় তখনও দেখতে বলে দেখি কি হয়, সরকার তো ভালোই চালাইতেছে, এইভাবে বলে। আর আমি বিএনপির ভোট দেবো না আওয়ামী লীগের ভোট দেবো, ইম্পসিবল, তারা বলে না। আপনি আপনার বাসায় জিজ্ঞাসা করে দেখেন, আপনার বউ বলবে না দিবনি, বলবে দেবনি, আমার ভোট তোমার বলবো কেন, এগুলি বল। আর এদের কাছে এই 20,000 জন নাকি সরাসরি বলছে যে আমি বিএনপির ভোট দেবো। এরকম প্রশ্ন করে জরিপে যায় না, তাও সরাসরি জরিপ আপনি করতে পারেন, অনলাইন জরিপ করতে পারেন, অনলাইনে করেন, টেলিফোনে করেন, যে তার আইডেন্টিটি আপনি জানলেন না। যখন তার আপনার আইডেন্টিটি জানবেন, সে বলবে না ভাই বাঙালি আমি দেখছি তো ভাই, বলে না, তো রাখারে নিয়ে বলে আরে ঠারে বলে, আর বলে ফেলাইলো। তো এইগুলো হলো কি একটা ব্যবসা, দোকান খুলে দিচ্ছে, বুঝছেন না? দেখবেন আরো কত দোকান আসবে এর মধ্যে। এই প্রতিষ্ঠানের জীবনে নাম শুনছেন অনেকদিন যেহেতু সাংবাদিকতা, এই প্রতিষ্ঠান করতে গেছি ভাই, এই প্রতিষ্ঠানের প্রধানের নাম শুনছেন কখনো? কি নাম দেখলাম জীবনে শুনি নাই। এরা নাকি 20,000 লোককে এই 10 দিনে 20 তারিখ থেকে